কোনো কাজ শুরু করার পরে হতাশ হওয়া যাবে না। এই কথাটা হচ্ছে যে একটা জেনারেল কথা। বুঝতে পারছেন? জেনারেল দূরদৃষ্টিটা যদি না থাকে তাহলে আপনি হতাশ হবেন। হ্যাঁ, আর দূরদৃষ্টি না থাকলে ওটা আসলে ধরে রেখে করে যাওয়া কোনো মানে আমি করি না, কারণ আপনি জানেন না কি হবে জেনারেলি, কিন্তু এটা সম্ভব না। সেই হতাশ হবে না যে জানে যে আসলে কি হতে যাচ্ছে। তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার ফিরে এলাম আপনাদের মাঝে। শিক্ষানগরী রাজশাহীর একটি গুণ, এখানে শিক্ষার বাহার আছে, কিন্তু একটি দোষ, এখানে কর্মের কোনো সুযোগ নেই। এই অভিযোগ কম বেশি সবার। এই কর্মবিহীন একটি শহরে টেকনোলজির কাজ নিয়ে হাজির আছেন রাজশাহীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান জেরন আইটি। 3 বন্ধু 3 তরুণ, তারা তাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধভাবে রাজশাহীতে একটি আইটি ফার্ম নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে কাজ করছেন এবং স্পেশালি তারা দেশের বাইরে কাজ করছেন। এটা আমাদের রাজশাহীর জন্য একটা গর্বের বিষয়। তো এই আনন্দের খবর, আনন্দের বিষয়গুলো জানার জন্য, কিভাবে তারা শুরু করলেন, চলার পথ কেমন ছিল, এই বিষয়গুলো জানার জন্য আমাদের স্টুডিওতে হাজির আছেন জেরন আইটির সম্মানিত সিইও এবং ফাউন্ডার জনাব কনক ভাই। কনক ভাই, আপনার পরিচয়টা যদি একটু বিস্তারিত দিতেন। ধন্যবাদ আলম ভাই, প্রথমে আপনাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার পুরো নাম হচ্ছে এম মুরাদুজ্জামান, ডাকনাম কনক নামে সবাই চিনে। জেরন আইটির সিও এবং আমি বোর্ড সেলারও সিও অ্যান্ড ফাউন্ডার কারেন্টলি। যে কথা বলছিলাম যে আপনারা কয়েক বন্ধু মিলে প্রতিষ্ঠানটা শুরু করছিলেন, তো কারা কারা ছিলেন, কিভাবে শুরু করলেন, যদি শুরুর গল্পটা বলতেন। ওকে, এটা অ্যাকচুয়ালি 2015 সালের কথা। আমরা হচ্ছে যে আমি রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সের থেকে অনার্স এবং মাস্টার শেষ করি। আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম, একই ব্যাচের, একই ডিপার্টমেন্টের। আমরা 4 জন মিলে অ্যাকচুয়ালি জিনিসটা শুরু করি। দেন পরবর্তীতে আমাদের এক ফ্রেন্ড অন্য জায়গায় মুভ করে। তারপর থেকে আমরা 3 জনই অ্যাকচুয়ালি 2016 থেকে এই 2025 সাল পর্যন্ত আমরা 3 জনই এই ফার্মটা চালায় যাচ্ছি। একজনের নাম মোস্তফা ভাই, একজন মোস্তফা, আর একটা হচ্ছে আরেকজন হচ্ছে আলামিন জুয়েল। আমরা 3 জনই আসলে সেই 2007 সাল থেকে ফ্রেন্ড, একসাথেই আছে। একসাথে 2007 সাল থেকে। রাজশাহীতে ওই যে কথা আমি শুরুতেই বলছিলাম যে রাজশাহীতে এর একটা গালভরা নাম, আমি প্রায় সবগুলো ভিডিওতেই বলি, শিক্ষানগরী। এই আমাদের সামনে মূলা ঝোলানো আছে, কিন্তু এখানে কর্মের সুযোগ নাই, কোনো ধরনের সুযোগগুলো আসলে তৈরি সেভাবে হয়ে ওঠেনি। এখন এই নেগেটিভ একটা পজিশন থেকে টেক বিজনেসের মতন একটা বিজনেস রাজশাহীতে আপনারা চালাচ্ছেন, এটাকে আপনি কি অ্যাডভান্টেজ হিসেবে নেবেন নাকি হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন রাজশাহীর ক্ষেত্রে? অ্যাকচুয়ালি যদি আপনি যে কথাগুলো বলছেন সেটা ঠিক আছে যে এটা শিক্ষানগরী, বাট তারপরেও এখানে কর্মের সুযোগ সুবিধা কম, বাট সব নেগেটিভের ভিতরে কিছু কিছু পজিটিভ দিক থাকে আর কি। হ্যাঁ, এখন আপনি কিভাবে বের করতেছেন, আপনি কিভাবে নিচ্ছেন, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি কিন্তু অনেক কিছু এখানে অ্যাডভান্টেজ হিসাবে পাইছি, একটু দিয়ে একটা যদি বলতেন। আচ্ছা, এখানে অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা শুধুমাত্র যে শিক্ষানগরী তা না, এটা একটা শান্তির শহর, ঠিক আছে? তো আপনার যদি মনে শান্তি থাকে, সব কিছুতে শান্তি থাকে, তাহলে আপনার মানসিকভাবে আপনি অনেক মানে কুল থাকবেন, কাজ করতে অনেক সুবিধা হবে। আপনি এইখান যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন ইজিলি। আপনি এখানে হ্যাপিলি হচ্ছে মানে বসবাস করতে পারতেছেন। এইটা যারা টেক ফিল্ডে কাজ করে তাদের মাথাটাকে কুল রাখার জন্য, অর্থাৎ প্ল্যান করার জন্য এটা যে কতটুকু জরুরি, হয়তো এটা আমার কাছে আপনাকে মনে হতে পারে যে এটা কী কথাবার্তা আবার, বাট এটা একটা আপনাকে স্টেবল থাকতে হবে। তো এইটা রাজশাহীতে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। রাজশাহীতে আপনি যেটা বলেন শিক্ষানগরী, তার মানে কি এখানে অনেক মেধাবীরা আছে, অনেক ট্যালেন্টেডরা আছে। শুধু ট্যালেন্টকে ধরে নিতে হবে, আপনি ধরতে হবে, আপনাকে বাছাই করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে কাজ আদায় করতে হবে। আপনি যদি বলেন ঢাকার চেয়ে কি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা খারাপ বা হচ্ছে কোনো অংশে কম, রাজশাহীতে কারা কাজ করতে, মানে ঢাকাতে যে কাজ করতেছে এই স্টুডেন্টগুলাই। তো সুতরাং এগুলো যদি আপনি অপরচুনিটিগুলো এগুলো ধরে নিতে পারেন, আপনি যদি বের করতে পারেন, তাহলে তো এখানে ডিসঅ্যাডভান্টেজের কিছু নাই। একটা প্রতিষ্ঠান চালাতে হলে ম্যান পাওয়ার তো দরকার হয়, স্পেশালি হচ্ছে দক্ষ ম্যান পাওয়ার এবং টিমমেট একটা ভালো। আপনাদের প্রতিষ্ঠানের জন্য যে ম্যান পাওয়ারগুলো লাগে, যেমন রাজশাহীর ক্ষেত্রে একটা অভিযোগ যে যারা পড়াশোনা শেষ করে এবং এই ম্যান পাওয়ারটা ঢাকা বা অন্য জায়গায় চলে যায়, তো সেক্ষেত্রে আপনারা ম্যান পাওয়ার কিভাবে পান? বা ওকে, ম্যান পাওয়ার ঢাকায় চলে যায় এটা সত্য কথা, কিন্তু আমার একটা কোশ্চেন আছে, কেন যাই? বেটার অপরচুনিটির জন্য। বেটার অপরচুনিটি আমরা কেন বেটার অপরচুনিটি দিতে পারতেছি না? প্রথম কথা হচ্ছে আমি গত
করছে না, একটা জিনিস মিস করছে, রাজশাহীর লিভিং কস্টও কিন্তু অনেক কম। জি জি, সবসময় আপনি এটা বাস্তব কথা, যদি হচ্ছে আমি যে 1 লাখ টাকায় আপনি রাজশাহীতে যেভাবে লাইফ লিড করতে পারবেন, যে স্ট্যাটাসে লাইফ লিড করতে পারবেন, আপনি ঢাকাতে তার অর্ধেক লাইফ লিড করতে পারবেন। 1/3 সম্ভব না। সম্ভব না। জি, 1/3 সম্ভব না। ওকে, তাহলে এই যে যে স্টুডেন্টগুলো চলে যাচ্ছে বা বেটার অপরচুনিটির জন্য যাচ্ছে, আমরা তাদেরকে কেন ধরে রাখতেছি না? আমরা তাদের জন্য অপরচুনিটি কেন ক্রিয়েট করতেছি না? এই যে অপরচুনিটি বললেন, আসলে আপনাদের প্রতিষ্ঠান অর্থাৎ 090 এই ট্যালেন্টগুলোকে ধরে রাখার জন্য কি কি স্টেপ নিয়ে থাকে? অ্যাকচুয়ালি আমরা তো 3জনই রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যে কারণে ইউনিভার্সিটির সাথে আমাদের একটা যোগাযোগ থাকে, বা ডিপার্টমেন্টের ছোট ভাই বড় ভাই একটা ব্যাপার থাকে, সেখান থেকে আমরা আমাদের ছেলেপেলে আমরা নিই। এরপরে হচ্ছে ধরে রাখাটা, আমাদের যেমন আমি নিজে ফিল করি, যেটা আমার অফিসের আমরা কখনো এমপ্লয়ি বলি না, আমরা কখনো স্টাফ বলি না, আমি আমার সবাইকে কলিগ হিসাবে আছে, যে টিমমেট হিসাবেই শুধু, নট অনলি সম্বোধন, এটা আমি বিশ্বাস করি এইভাবে আর কি। ঠিক আছে, সবার সাথে আমরা একটা ফ্যামিলি হিসাবে থাকি। তো একজনের সমস্যা মানে আমরা সবার সমস্যা ধরে নিই। ইভেন আমরা আপনার সাথে যেটা আমি শেয়ার করতে চাই, যে আমার অফিসের একজন, সেই আমি স্টাফই বলতেছি এখন, যেহেতু এইভাবে করছে নার্সে, তার পার্সোনাল লাইফেও সমস্যা থাকতে পারে। পার্সোনাল লাইফের সমস্যাটা কিন্তু তার এই এই ক্যারিয়ার মানে কাজের বাইরে অবশ্যই এটার ইম্প্যাক্ট করবে। তো আমরা সেখানেও আমরা ইনভলভ হই, যদি প্রয়োজন হয় সেখানে আমরা তাকে সাহায্য করি, হেল্প করি, যে কারণে আমাদের ভিতরে একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর ফিনান্সিয়াল ব্যাপার যেটা আছে সেটা তো বললামই, আমরা চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার। আর এখন ধরেন ঢাকায় যদি কেউ কোনো ফার্মে 50,000 টাকা বেতন দেয়, আমি অ্যাজ এ এক্সাম্পল বলতেছি, আমি যদি তাকে এখানে 50,000 না পারি, 45,000 টাকাও দিই, তাহলে তো তার মানে নিডটা ফিল আপ হয়ে যায়। শুধু নিড ফিল আপ না, সে ঢাকা থেকে এখানে অনেক বেটার ফিল করবে। আর আমি প্রফিটে, আমার ইনকামের কথা বলছি, যেহেতু এটা বিজনেস, আমি ঢাকা থেকে যে কয় টাকা ইনকাম করতেছি, আমি রাজশাহী থেকেও কিন্তু সে কয় টাকা ইনকাম করতে পারতেছি। তাহলে আমার দিতে সমস্যা কোথায়? রাইট। তো আমি এইভাবে চিন্তা করি, এবং আমি আমার সব স্টাফকে নিজের ফ্যামিলি মেম্বার হিসাবে ট্রিট করি আর কি। অ্যাকচুয়ালি আপনারা তো SaaS এবং ইস্টার্ন অ্যালোন দুটো নিয়ে কাজ করেন, কোনটা বেশি চ্যালেঞ্জিং আপনাদের কাছে মনে হয়? অ্যাকচুয়ালি SaaS তো অবশ্যই চ্যালেঞ্জিং, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এটা শুধু চ্যালেঞ্জিং মানে এটা অনেক রিস্কও আছে, বাট এটার অপরচুনিটি অনেক হাই। ওকে, স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট যে কেউ করতে পারে। ধরেন আপনি ধরেন আপনি কাস্টমারের কাজ করতে পারেন, অর্থাৎ কাস্টমার রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দিয়ে চলে যাচ্ছেন, এখানে কিন্তু আপনার কোনো রিস্ক নাই, কিন্তু আবার এখানে আপনার একটা কাজ একবারই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কাজ কি করা হয়, যে প্রোডাক্ট আপনি বানাচ্ছেন, সেটা প্রোডাক্ট হিসাবে সেল করতেছেন, আপনি মাল্টিপল টাইম আছে সেল করতে পারতেছেন, বাট একটা কাস্টমারের কাছে কিন্তু আপনি একবারই সেল করতেছেন, জি, মাল্টিপল টাইম ওর কাছ থেকে টাকা আদায় করতেছেন না। তো SaaS-এর ব্যাপারটা হচ্ছে আপনার ইনকামটা রিকারিং, অর্থাৎ আপনি একটা কাস্টমারের কাছে বছরকে পর বছর মানে মোটামুটি স্যালারির মতন সুনিশ্চিত ইনকামের মতো। রাইট। তো এখানে তো আপনার এই জিনিসটাকে প্রমোট করতে বা আপনার ব্র্যান্ডটা ক্রিয়েট করতে বা মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করতে, এটা অনেক সময়ের ব্যাপার। এত দিন পর্যন্ত ধরে থাকা অনেক কঠিন, কারণ আপনাকে প্রচন্ড দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, আর কন্টিনিউয়াস আপগ্রেডও থাকতে হবে। কিন্তু তারপরেও আপনি আপগ্রেড করলেন, কিন্তু আপনি যদি না জানেন আপনার গোলটা কোথায়, আপনি কি করতেছেন, আপনার ফোকাসটা কোথায় এবং কি হতে পারে, ওই যে আপনি মাঝখানে যে আপনি হচ্ছে যে হতাশ হয়ে যাবেন। আমরা যে বলি না একটা কথা, আমি একটা সিম্পল বলি, যে কোনো কাজ শুরু করার পরে হতাশ হওয়া যাবে না। এই কথাটা হচ্ছে যে একটা জেনারেল কথা, বুঝতে পারছেন, জেনারেলি, কিন্তু এটা সম্ভব না। সেই হতাশ হবে না যে জানে যে আসলে কি হতে যাচ্ছে, তার মানে ফিউচারটা যদি তার চোখের সামনে ভিজিবল থাকে, দূরদৃষ্টিটা যদি না থাকে, তাহলে আপনি হতাশ হবেন। সেটাই। আর দূরদৃষ্টি না থাকলে ওটা আসলে ধরে রেখে করে যাওয়া কোনো মানে আমি করি না, কারণ আপনি জানেন না কি হবে, যখন জানেন না তাহলে ওটা তো খারাপও হতে পারে। হ্যাঁ, সুতরাং ওটা ধরে রাখার কোনো দরকার নেই আর কি। আপনাদের একটা জনপ্রিয় সার্ভিস আছে জিরো চ্যাট, এই জিরো চ্যাট নিয়ে যদি কিছু বলতেন। জিরো চ্যাটটা অ্যাকচুয়ালি আমরা 2017 সালে সম্ভবত এটা আমরা ডেভেলপ করি। এটা জিরো চ্যাটের পূর্বে অ্যাকচুয়ালি নাম ছিল বি ইনবক্সার। আচ্ছা, তো এটা মূলত প্রথমে আমরা যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, ফেসবুকের মেসেঞ্জার অর্থাৎ চ্যাটবোট, এটা দিয়ে আমরা শুরু করি। পরবর্তীতে এটাকে আমরা আরও আপগ্রেড করি এবং এখানে ইনস্টাগ্রাম অ্যাড করি,
এবং এই প্রোডাক্টটা আমরা ইনভার্টারে সেল করতাম ওকে এবং এটা টপ রেটেড একটা প্রোডাক্ট ছিল কোড ক্যাননের, এবং এটা মাল্টিপল টাইম ফিচার হয়েছে আর কি কোড ক্যাননে। এই 04টা 2 টাইমস ফিচার হয়েছে আর কি, এবং উইকলি সেলে ম্যাক্সিমাম টাইমে আমাদের টপে থাকতো একটা সময়। মাশাআল্লাহ। একটা সময় এটা বলতেছি এই জন্য যে আমরা এখন কোড ক্যানন থেকে একটু ধীরে ধীরে আর কি সরে আসছি, স্যাস প্রোডাক্টে আমরা চলে গেছি অন টাইম প্রোডাক্ট থেকে, যে কারণে এখন একটু সেল কম হয়, বাট এটা একটা সময় প্রচুর জনপ্রিয় একটা সফটওয়্যার ছিল। আপনাদের এখনকার সিগনেচার প্রোডাক্ট মনে হয় বট সেলার, Right, রাইট? bot seller, একটু yes. বট সেলারের কার্যক্রম বা এর ফিচার সম্পর্কে যদি হ্যাঁ, বলতেন। অ্যাকচুয়ালি আমরা যখন কোড ক্যাননে সেল করি জি জিরো চ্যাট, জি। ঠিক আছে, আর একটু জিরো চ্যাটের নাম পরবর্তীতে আবার চেঞ্জ হয় ও actually। চেঞ্জও করেন, আচ্ছা যদি বলতেন। হ্যাঁ, এই চেঞ্জের গল্পটা একটু বলি হ্যাঁ, ছোট please, করে। please। এখন আসলে এই জিরো চ্যাটের নামটা হচ্ছে চ্যাট পায়ন। আচ্ছা কারণ হচ্ছে যে জিরো, যদিও আমাদের 090 নাম থেকে জিরো দেওয়া হয়, বাট জিরো নামে একটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি আছে, বড় একটা কোম্পানি, ট্রেড লাইসেন্স করে মানে ইয়া করা হ্যাঁ। ছিল আর কি, তো কপিরাইট। জিরো নামে ওটা অস্ট্রেলিয়াতে পাবলিকলি ট্রেডেড একটা কোম্পানি। আচ্ছা তো ওরা আমাদের সাথে যোগাযোগ করে যে ওদের কাস্টমার আমাদের সাথে এটা কনফিউজিং হয়ে যাচ্ছে আর কি, ওদের প্রোডাক্টের নেমও জিরো দিয়ে শুরু। আর যেহেতু ওরা পাবলিকলি ট্রেডেড এবং বিগ কোম্পানি, সো আমরা আসলে কনফ্লিক্টে যাইতে চাইনি, শুধুমাত্র একটা নাম নিয়ে আর কি। জি তো পরবর্তীতে চেঞ্জ করি এনিয়ে। চ্যাট পেন তখন হ্যাঁ, ওইটাকে। আচ্ছা, বোর্ড সেলার যেটা চ্যাট পয়েন্টটা যখন আমরা কোড ক্যানন সেল করতেছিলাম, তখন আমি যেটা দেখলাম, এই চ্যাট পয়েন্ট সফটওয়্যারটা কিনে, অর্থাৎ যেহেতু আমরা সোর্স কোড দিয়ে দিচ্ছি, জি, আমাদের কাস্টমাররা সামান্য হয়তো মডিফাই করে, অনেকে না করে, জি। তারা একটা পুরো বিজনেস সেট আপ করে ফেলতেছে, একটা কোম্পানি সেট আপ করছে। আমাদের এই জিরো চ্যাটের উপরে একটা কোম্পানি দাঁড়ায় গেছে এবং মানে তারা $1 মিলিয়ন ইনকাম করছে। মানে আপনাদের প্রোডাক্ট দিয়ে তারা হ্যাঁ। বিজনেস শুরু করে হ্যাঁ, দিয়েছে। বিজনেস শুরু করেছে, শুধু না, তারা ওটার উপরে একটা কোম্পানি এস্টাবলিশ Form করে করছে। ফেলছে। হ্যাঁ, এবং সেই কোম্পানি $1 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে। আচ্ছা কিন্তু আমরা তো তাকে অন টাইম সেল করে দিছি। তো পরবর্তীতে মনে করলাম যে না, আমাদের এটা থেকেও সরে আসতে হবে। তখন আমরা চিন্তা করলাম আমরা কোড শেয়ার করব না, সুতরাং আমরা স্যাস প্রোডাক্টে চলে গেলাম। বোর্ড সেলারটা আমরা তখন ফার্ম করলাম। প্রথমে এটা টেলিগ্রাম দিয়ে শুরু করছিলাম, টেলিগ্রামের অটোমেশন, জি। মার্কেটিং অটোমেশন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসলাম, এবং হোয়াটসঅ্যাপ আনার পরে আসলে আমাদের পিছনে ফিরে তাকাতে এই হয়নি। মুহূর্তে কতগুলোর সাথে আপনারা ইন্টিগ্রেটেড আছেন? এখন মোট 5টা চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর হচ্ছে ওয়েবসাইট লাইভ চ্যাট। আচ্ছা এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই 5টা আছে। তো আমাদের মেইনলি হোয়াটসঅ্যাপটা, আমরা ইন্ডিয়ান মার্কেটটা আছে আমাদের সবচেয়ে বড় মার্কেট। হ্যাঁ, আচ্ছা। আমাদের আগে যেমন চ্যাট পয়েন্ট, মানে ওটা আমাদের ইউএসএর মার্কেটটা বড় ছিল। কিন্তু বটসেলের বোর্ড সেলারটা হওয়ার পরে আমাদের আছে মেইনলি আছে আমাদের ব্রাজিল আর ইন্ডিয়ান মার্কেট। এই দুইটা মার্কেট বেশি বড়। হ্যাঁ। আচ্ছা, আপনারা মানে বর্তমান যদিও 4 জন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আছেন 3 জন। তো পার্টনারশিপে অনেকেই বলেন পার্টনারশিপে বিজনেস করা এক খতরনাক জিনিস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি অন্তত বলবো যে আপনাদের বন্ডিংটা চমৎকার, অন্তত আমি যতটুকু দেখেছি। Right. তো এই ক্ষেত্রে এই বন্ডিং এর গোপন রহস্যটা যদি একটু প্রকাশ করে দিতেন। হ্যাঁ, আপনি যেটা বললেন, আমি নিজে মনে করি যেটা আর কি, এটা অহংকারের জায়গা না, গর্বের জায়গা না। আমরা 3 জন ফ্রেন্ড, অর্থাৎ 3 জন পার্টনারের মধ্যে যে সম্পর্ক, আমার মনে হয় না এই ধরনের সম্পর্ক মানে খুবই রিয়ার আছে আর কি। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আমি নিজে অহংকার করি বা নিজের গর্ব, বা আমি বলতে পারি নিজের অর্জন। আচ্ছা, এবং আমাদের 3 জন, আমরা একে অপরকে প্রচণ্ড বিশ্বাস করি, চোখ বন্ধ করে বিশ্বাস করি। ঠিক আছে, আর ওই যে বললেন না গোপন যে মূল মন্ত্রটা, সেটা হচ্ছে যে স্যাক্রিফাইস। আমাদের মেন বৈশিষ্ট্য, আমাদের এটা আল্লাহ হয়তো মিলাই দিয়েছে, আমাদের 3 জনের একই রকম বৈশিষ্ট্য। সেটা হচ্ছে যে আমরা গেইন করে আসলে খুশি হই না। আমি যদি আলামিনের জন্য স্যাক্রিফাইস করতে পারি জি, বা আলামিনকে কিছু দিতে পারি, তাতে আমি খুশি হই। সেম আলামিন ভাবে যে কনককে যদি আমি কনকের জন্য কিছু স্যাক্রিফাইস করি অথবা কনককে কিছু দিতে পারি, এটা তাহলে তার সেটা ভালো লাগে। তখন আলামিনের ভালো লাগে। ভালো লাগে। সেম মোস্তফারও তাই, যে অর্থাৎ আমরা ছাড় দিয়ে খুশি হই, আচ্ছা এবং সবাই আচ্ছা। যেহেতু 3 জনই ছাড় দিয়ে খুশি হই, সো বন্ডিং এর ক্ষেত্রে কোনো বন্ডিং সমস্যা এখানে নেই। কোনো অপশনই নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের এবং বন্ডিংটা আরো মজবুত হোক, আমাদের এটা শুরু দোয়া থেকে থাকবে। যেটা, আমাদের যত দিন গেছে, সবচেয়ে মজার ব্যাপার এটা, সাধারণত অন্যখানে কি হয়, শুরুটা হয় ভালো, আস্তে আস্তে ধীরে ধীরে বন্ডিংটা কমে। আমরা যত বড় হয়েছি, আমাদের বন্ডিংটা তত মজবুত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা জিনিস, জি, সেটা please। হচ্ছে যে আমি বলি, এর সাথে ট্রান্সপারেন্সি। আচ্ছা, এটা আমাদের ভিতর, মানে এই জিনিসগুলো, এই বন্ডিংটা কেন গড়ে উঠছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা। আমরা হচ্ছে সবাই স্বচ্ছ, অর্থাৎ আমি কি করতেছি, ইচ অ্যান্ড এভরিথিং ওপেন থাকে। আমি খারাপ করলেও ওপেন, ভালো করলেও ওপেন, সব কিছু ওপেন। আমি খারাপ করতেছি, আমি বলতেছি,
ডাইরেক্ট এসে বলতেছে আমি খারাপ কাজটা করছি, আমি কখনো বলি না যে ভালো কাজ করছি। আচ্ছা। ওরাও তাই, মানে অর্থাৎ আমাদের ভিতরে সব কিছু আছে যে কাচের মতো স্বচ্ছ মোটামুটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা টিম মানে প্রতিষ্ঠানের জন্য হচ্ছে একটা টিম তো গুরুত্বপূর্ণ সব সময় থাকে। হ্যাঁ, তো এই আপনাদের টিম মেম্বারদের মধ্যে কোনগুলোকে মানে একটা টিম বা একটা পার্সনকে চুজ করার ক্ষেত্রে কোন ধরনের বা কোন গুণকে আপনারা বেশি প্রায়োরিটি দেন? অ্যাকচুয়ালি যেটা হয় ধরেন প্রথমে রিক্রুটমেন্টের সময় তো সব কিছু বোঝা যায় না, তারপর কথা বলার মাধ্যমে কিছু কিছু বোঝা যায় আর কি। জি, জি। সেটা কিছু কিছু তো আমরা আমাদের মতো করে চিন্তা করে মানে চুজ করি আর কি। জি। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা আপনাকে যেটা বলতেছিলাম যে আমি চেষ্টা করি, অর্থাৎ আমি কাকে দিয়ে কাজ করাতে পারবো, হ্যাঁ, মানে সে বেস্ট আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে আমি কাকে দিয়ে কাজ করাইতে পারবো। মানে আপনার অর্ডারটা ফলো করতে পারবে। হ্যাঁ, আমার এরকম অর্ডারটা একজন ফলো করতে পারবে, প্লাস আমি কি বলতেছি সেটা বুঝতে বুঝতে পারবে। পারবে। ঠিক আছে, এরকম লোক আর কি আমার দরকার। আচ্ছা, অনেক জ্ঞানী অনেক মেধাবী না। বিষয়টা এরকম না। না, আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ, সেটা সে বুঝতে বুঝতে পারলেই পারবে হবে। এবং সেটা সে করতে পারলেই হবে। ব্যাস। এটাই আমি সাধারণত দেখি। আর হচ্ছে যে যেটা আমাদের নিজেদের মধ্যে আছে সেটা হচ্ছে যে আমরা কাজকে ভালোবাসি। মাশাআল্লাহ। আমরা যেমন প্রোগ্রামার অ্যাকচুয়ালি, তো আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা কিন্তু ওই কখন টাকা পয়সা নিয়ে কখনো মানে ইনকাম হবে কি হবে না এইটা ভেবে কখনো কাজ করিনি। আমরা কাজ করে গেছি, আমাদের কাজ করতেই ভালো লাগা ছিল, এটা হবি ছিল আর কি। ঠিক আছে, তো আমাদের ভিতরে যেহেতু এটা ছিল, সেটা আমরাও দেখি যে আমার কোন মেম্বারটা তার কাজটাকে পছন্দ করতেছে, ভালোবাসতেছে, অর্থাৎ ভালোবেসে কাজ করতেছে, শুধুমাত্র স্যালারির জন্য কাজ করতেছে না। আমি দেখি যে ছেলেটা বা যে মেয়েটা অনলি স্যালারির জন্য কাজ করতেছে না, সে কাজটাকে ভালোবাসে। আপনি দেখবেন এখনকার যুগে জব স্যাটিসফ্যাকশন খুব কম। সবাই সুইচ করতে চায় ঘন ঘন। অনেক ভালো ভালো আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক আছে যারা অনেক ভালো ভালো পজিশনে জব করে, বাট তারা স্যাটিসফাইড না, কারণ তাদের ওই কাজের প্রতি ভালোবাসা নেই। রাজশাহীতে টেক স্টার্টআপের ফিউচার কেমন আছে বলে আপনি মনে করেন? অবশ্যই এটা মানে আপনি তো প্রথমে বললেন যে এটা শিক্ষানগরী, সো অপরচুনিটি সবচেয়ে বেশি অপরচুনিটি এখানে হবে। আপনার টেক মানে কি, অর্থাৎ এখানে তো শিক্ষিত সমাজ আসবে, জি, জি। টেকনিক্যাল স্টুডেন্ট আসবে, ভালো স্টুডেন্ট আসবে। তার মানে রাজশাহী থেকে ভালো স্টুডেন্ট আর কোথায় আছে? তাহলে হোয়াই নট রাজশাহীতে তো সব কিছু হওয়া উচিত আমার দৃষ্টিকোণ থেকে। এবং এখানে আমি আপনাকে তো বললাম সব কিছুই, যে রাজশাহীতে বসবাস করে শান্তি, কস্টিং কম, চলাফেরা করে শান্তি, ঘুরে শান্তি, খাওয়া দাওয়া করে শান্তি, এখানে পুরোটাই শান্তি মানে শহর। ফুল প্যাকেজ অফ শান্তি। হ্যাঁ, আর আপনি শুধু কাজ করবেন। জি, কাজ করবেন না, শান্তিতে থাকবেন, সহজ কথা। আচ্ছা, জেরোনাইটের নেক্সট 5 ইয়ার্সের নেক্সট প্ল্যান কি আছে? অ্যাকচুয়ালি আমরা এখন মেইন ফোকাস সেটা হচ্ছে আমাদের বোর্ড সেলারে। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা যে ফিল্ডে কাজ করতেছি, যেহেতু এটা স্যাস প্রোডাক্ট, সার্ভিস সেল করি আমরা, এটা অলরেডি 3 বছর হতে যাচ্ছে। তো একটা সফটওয়্যার অ্যাকচুয়ালি একটা পজিশনে যাইতে এটা সময় লাগে। তো অলরেডি আল্লাহর অশেষ কৃপায় আমরা ভালো একটা পজিশন অলরেডি হোল্ড করে ফেলছি, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিট করতেছি। ইন্ডিয়ান অনেক সফটওয়্যার কোম্পানি, বিগ সফটওয়্যার কোম্পানি, এবং ইউএসের কিছু বিগ সফটওয়্যার কোম্পানি আছে যারা চ্যাটবট নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা এখন মানে কম্পিটিশনে মানে ভালো কম্পিট করতেছি আর কি। তো নেক্সট 5 ইয়ারে যেটা আমাদের টার্গেট, যে আমরা এই সেক্টরটাকে লিড করবো আর কি, একবার লিডিং পজিশনে থাকবো। একটা বাংলাদেশি কোম্পানি, অলরেডি আমরা অনেক ভালো পজিশনে আছি, বাট একটা সময় আমাদের বাংলাদেশকে অ্যাটলিস্ট এই জগতে যারা কাজ করে বোর্ড সেলার নাম দিয়ে আর কি চিনবে আর কি, যে এটা বাংলাদেশি কোম্পানি, এটা ইনশাআল্লাহ, এবং রাজশাহীর কোম্পানি। আচ্ছা, ফাইনালি একটা জিনিস যেটা কমনলি সবার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে রাজশাহীর তরুণদের উদ্দেশ্যে যদি কোনো আপনার পরামর্শ থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা আমি বলবো যে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করাটা একটা ডিফারেন্ট ব্যাপার। দেখেন, আমি একটা জিনিস বলি, যেমন গল্প করতে গেলে অনেক কিছু আসে, যেমন চায়না প্রযুক্তিতে টেকনোলজি কীভাবে এখানে চলে আসলো, ওরা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে, অর্থাৎ আমরা পড়াশোনা বন্ধ করতে পারতেছি না, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা হচ্ছে যে মেনলি ফোকাস করলো। তো আমাদের রাজশাহীতে যারা ধরেন বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করে, সিএসসিতে অনেক ইউনিভার্সিটি আছে বা যারা আছে, তারা থিওরি পড়তেছে, কিন্তু এটার পাশাপাশি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা উচিত। এবং এখন টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে, অনেক কিছু আসে, বিশেষ করে এআইটা তো পুরো টেকনিক্যাল জগৎটাকে চেঞ্জ করে ফেলতেছে। এবং আপনাকে এখানে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। আমরা যেমন আগে বলতাম কি, ডাক্তারদের সারা জীবন পড়াশোনা করা লাগে,
তো এই টেকনোলজির অবস্থা তার থেকে খতরনাক হয়ে গেছে। টেকনোলজি ব্যাপারটা হয়েছে যে ডাক্তাররা সারাজীবন পড়ালেখা ঠিক আছে, রোগ বের হয় দেখা যাচ্ছে অনেক বছর পর পর একটা, আর এখানে ঘুম থেকে ওঠার পরে শুনবেন যে নতুন একটা জিনিস চলে হাজির আসছে। হয়ে গেছে। তার মানে আপনাকে এই ফিল্ডে প্রচুর পড়াশোনা করতে হবে, আপডেটেড থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে। তোমাদের বলবো যে স্টাডিতে থাকতে এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে আর কি। প্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ আলোচনায় রাজশাহীর একজন টেক জায়ান্ট জেরোনাইটের কর্ণধার কনক ভাইয়ের সাথে আলাপ করে যে বিষয়গুলো জানা গেল, সেটা হচ্ছে আমরা যেভাবে চিন্তা করি যে রাজশাহীতে শিক্ষানগরী, কিন্তু এখানে কাজের অপরচুনিটি কম, বিষয়টা এরকম নয়। বরং এই কনক ভাই, তারপরে মোস্তফা ভাই বা জুয়েল ভাই, ওনাদের মতন মেধাবীরা যদি এগিয়ে আসে, এখানে যদি আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান তৈরি হয়, সেটা টেক হতে পারে বা অন্য যে কোনো বিষয় হতে পারে, এবং তারা যেমন তাদের প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্যে তারা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করেছে, এখানে তারা আপ্রাণ চেষ্টা করছে ঢাকা বা একটা স্ট্যান্ডার্ড স্যালারি প্রোভাইড করার জন্যে, এবং টিমমেটদের সাথে একটা বন্ডিং তৈরি করা। এরকম একটা পরিবেশ যদি তৈরি হয়, নিঃসন্দেহে এটা একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের টিম মেম্বার সবার জন্যই ভালো। তো আমরা আশা করব আমরা যারা রাজশাহীর তরুণ আছি, উদ্যোক্তা আছি বা উদ্যোক্তা হতে চাই, ওনাদের থেকে আমরা উৎসাহ নিতে পারবো বলে আমরা আশা করি। কনক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় আমাদের সাথে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনি ডাকছেন, অনেক খুশি হয়েছি। আর যেটুকু সম্ভব হয়েছে আমার পক্ষ থেকে বলার, ভুল ত্রুটি হতে পারে এই আর কি। আর যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি অন্য কারোর কাজে লাগে বলে আপনি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম।